মার্কেটের অর্ধশত দোকান পুড়ে ছাই। ফায়ার সার্ভিসের প্রায় 2 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে। আমার পুরো লাইফ শেষ, আমি পুরো ধ্বংস হয়ে গেছি। হকার্সের উত্তর পাশে যে পেন্টিংয়ের দোকানটা আছে ওই থেকে আগুনটা লাগছিল। আমরা প্রায় 8টা ইউনিট নিয়ে আমরা এখানে কাজ করছি। 11:35 আমরা সংবাদ পাই, 12:30 আমরা আগুনটাকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। পূর্ব পরিকল্পিতভাবে চট্টগ্রাম ইপিজেডে অস্থিরতা সৃষ্টির অভিযোগ। বিদেশি ক্রেতা গোষ্ঠীর কাছে ভাবমূর্তি ক্ষুণ্ণের শঙ্কা ব্যবসায়ীদের। বিভিন্ন দাবি দাবা নিয়ে আজকেও 3-4টা ফ্যাক্টরি নামছে, অন্যান্য ঝামেলাও আছে, ভাবমূর্তিত্ব ব্যাপার আছে। আধুনিক কৃষি ব্যবস্থায় বদলে যাচ্ছে রংপুর বগুড়ার কৃষকের ভাগ্য। টেকসই কৃষির জন্য অর্থায়ন অব্যাহত রাখার দাবি। আমরা সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে পারি এবং এই ব্যাপারে যেমনিভাবে সরকার ঠিক তেমনিভাবে বেসরকারি সংস্থাগুলোকে এগিয়ে আসে। এবং লস অ্যাঞ্জেলেসে 6টি দাবানলের মধ্যে আর্চার ও লিডিয়া অঞ্চলের আগুন নিয়ন্ত্রণে। নতুন করে আরও 3 এলাকায় ছড়িয়ে পড়ার শঙ্কা। স্বাগত এখন সকালে। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমি সুমাইয়া রাত্রি। মধ্যরাতে নোয়াখালীর মাইজদিতে 2টি মার্কেটে ভয়াবহ আগুনে পড়ে গেছে অর্ধশত ব্যবসা প্রতিষ্ঠান। খবর পেয়ে 3 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট। পড়েছে পাইকারি কাপড়, জুতার দোকান সহ ছাপাখানা, কাগজের গুদাম ও হোটেল। আগুনে সব হারিয়ে নিঃস্ব অনেক ব্যবসায়ী। নোয়াখালী থেকে ইমরান হোসেনের ছবিতে নাসিম শুভর প্রতিবেদন। শনিবার রাত 11:30 আগুন লাগে নোয়াখালীর মাইজদির নূপুর ও হকার্স মার্কেটে। খবর পেয়ে ছুটে আসে ফায়ার সার্ভিস। শুরু হয় আগুন নেভানোর তৎপরতা। নূপুর মার্কেট সংলগ্ন একটি ছাপাখানার ভেতর থেকে আগুনের সূত্রপাত বলে দাবি করেন প্রত্যক্ষদর্শীরা। আগুন লাগার পরপরই মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে চারদিকে। লেডিস ব্যাগ, লেডিস জেন্টস আইটেম, লেডিস আইটেম, বাচ্চা আইটেম, সব জুতা আইটেম। আমার পুরো লাইফ শেষ। হকার্সের উত্তর পাশে যে পেন্টিংয়ের দোকানটা আছে ওই দোকানের পিছন থেকে আগুনটা লাগছিল। আমাদের ফার্স্ট এড বুথ রয়েছে এখানে, যারা কেউ যদি আহত হয়ে থাকে তাহলে আমরা তাদেরকে ফার্স্ট এড কর্নারে গিয়ে তাদেরকে ফার্স্ট এড সেবা দিচ্ছি আর কি। আমরা যা সমর্থ কুলেছে ব্যাগেরে আবেদন জানাই, সব বাইর করে নিচ্ছি। একে একে পুড়ে ছাই হয় প্রায় অর্ধশত দোকান। এর মধ্যে রয়েছে পাইকারি কাপড়, বাইসাইকেল ও জুতার দোকান। এছাড়াও ছাপাখানা, কাগজের গুদাম ও হোটেল সহ প্রায় 50টি দোকান। পরে সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের 8টি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় 3 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। দোকানের যে কোট ছিল, ব্যালেজার ছিল, আবার অনেক মাল কিনা ছিল, গোডাউনে সব বান্নন করা ছিল, এগুলো ওইভাবে আছে, সব পুড়ে গেছে। মুখের বাসা তো নাই, কি সব শেষ। আমার লক্ষ লক্ষ টাকার মাল সব শেষ। আগুনে ব্যবসায়ীদের মালামাল একদিকে যেমন পুড়ে ছাই হয়েছে, তেমনি আগুন নিয়ন্ত্রণের পর অনেক মালামাল লুটপাট হয়েছে বলে অভিযোগ ব্যবসায়ীদের। আমরা তো মাল যেরকম পারছি মার্কেটের বাইরে ফালাইছি, এখান থেকে সবাই লুটপাট করে নিয়ে যেতেছে। কার মাল কি এটা চিনার কোনো উপায় নাই। যা মালামাল মানুষ বার করছিল এগুলো লুটপাট হইতেছে, মানে যারা সহযোগিতা করব তার হাতে বস্তা তুলে দিছে, মাল তুলে দিছে, সে এটা নিয়ে চলে যেতেছে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির মোট পরিমাণ তদন্তের পর জানা যাবে বলে জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তা। আগুনের ভয়াবহতা উপলব্ধি করতে পেরে আমরা প্রায় 8টা ইউনিট নিয়ে আমরা এখানে কাজ করছি। 11:35 আমরা সংবাদ পাই, 12:30 আমরা আগুনটাকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। পরবর্তীতে এটা আমরা সার্চ করে বের করতে পারবো যে আসলে আগুনটা কোথা থেকে লেগেছে, বা তদন্ত হলে এটা বের করতে পারবো। আগুনে প্রায় 30 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। এখন নোয়াখালী।
চট্টগ্রাম ইপিজেডে পূর্ব পরিকল্পিতভাবে তৈরি করা হয় শ্রমিক অসন্তোষ। তারপর শনিবার হামলা ও ভাঙচুর চালানো হয় রপ্তানিমুখী কারখানায়। এজন্য আগে থেকে মোবাইলে বার্তা ছড়ানো হয়, জোগাড় করা হয় প্রচুর ইট পাটকেল। শ্রমিকদের অভিযোগ, দেশের সবচেয়ে বড় এই রপ্তানি অঞ্চলে বেতন ভাতা নিয়ে সম্প্রতি কয়েকটি কারখানায় অসন্তোষের চেষ্টা চলছে। এতে বিশেষ কোনো পক্ষের ইন্ধন আছে কিনা তা খতিয়ে দেখছে আইন শৃঙ্খলা বাহিনীও। হোসেন জিয়াদের প্রতিবেদন। শনিবার শ্রমিকদের অতর্কিত হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয় শতভাগ রপ্তানিমুখী কারখানা জেএমএস। চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে কাঁচ, চেয়ার, টেবিল ও মূল্যবান যন্ত্রপাতি। ঘণ্টাব্যাপী চারপাশ থেকে কারখানাটিতে ভাঙচুর চালায় মেরিকো নামে আরেকটি কারখানার শত শত শ্রমিক। সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায় হঠাৎ দুই পাশ থেকে দৌড়ে এসে কারখানাটি ঘিরে আক্রমণ শুরু হয়। শ্রমিকদের দাবি, রপ্তানিমুখী দেশের বৃহৎ এ শিল্পাঞ্চলকে হঠাৎ অস্থিতিশীল করতেই পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে। ঘটনাস্থলে দেখা যায় সড়কে পড়ে আছে কয়েক হাজার ইটের টুকরো, যা আগে থেকে জমা করা। বালতি ভরে এসব ইটের টুকরো নিয়ে আসা হয়। শ্রমিকদের একটি পক্ষের ফেসবুক চ্যাটিংয়ে উঠে আসে শনিবারে হামলা চালানোর কথোপকথন। শ্রমিকদের অভিযোগ, আগের মীমাংসিত বিষয় নিয়ে শনিবার হঠাৎ হামলা করা সম্পূর্ণ পরিকল্পিত। শুধু এই দুই কারখানায় নয়, বেতন ভাতা নিয়ে ইপিজেডে আরও কয়েকটি কারখানায় আন্দোলন করার চেষ্টা করছে শ্রমিকরা। 9 দফা দাবি নিয়ে প্রত্যেকটা ফ্যাক্টরিতে কম বেশি আন্দোলন হচ্ছে। তো আমাদের বুধবারে এই ধরনের ইস্যু নিয়ে আমাদের ফ্যাক্টরিতেও আন্দোলনের মতো করছিল। 8:30টার দিকে ওদের প্ল্যানিং মতো ওরা হামলা শুরু করে দিয়েছে। যারা পরিকল্পনা নিয়েছে কালকে শুক্রবার পরিকল্পনা করে নিয়ে এই পোলাগুলো আজকে ঢুকেছে। শ্রমিক ও কারখানা কর্তৃপক্ষের সাথে কথা বলে জানা যায় এ ঘটনা আরও ভয়াবহ আকার ধারণ করতে পারত। ভয়াবহ রকম ভাঙচুর হামলা তো হয়েছে এই কারখানাগুলোতে। তবে একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে যারা শ্রমিক আছেন এবং কর্মকর্তা আছেন তারা বলছিলেন যে হামলার সময় এখানে যে গ্যাসের লাইন, বয়লারের যে লাইনটি ছিল সেই লাইনটি খুলে দেওয়া হয়, এতে কিছুটা গ্যাস ছড়িয়ে পড়ে এবং ঠিক সে সময় আগুন ছুড়ে মারে বাইরে থেকে দুর্বৃত্তরা। ফলে এই ঘটনাটিকে কারো ইন্ধন থাকার একটি প্রবল সম্ভাবনার কথা বলছেন এখানে যারা দায়িত্বরত আছেন শ্রমিক তারা, এবং তারা এই বিষয়টি আসলে খতিয়ে দেখার দাবি জানিয়েছেন। এ সময় তারা জানালায় টেবিল ঠেকিয়ে ও ফায়ার পাইপে পানি ছিটিয়ে বাইরে থেকে আসা আগুনের শিখা প্রতিরোধের চেষ্টা করেন। তা না হলে আগুন ধরে যেত পুরো কারখানায়, যেটিকে নাশকতার চেষ্টা বলছেন তারা। পরিকল্পনা করে সাজাইয়া বাইরে থেকে সন্ত্রাস পোলাপান ধরায়নি, আমাদের ফ্যাক্টরির সাইড থেকে ভাঙচুর এবং আমাদের ফ্যাক্টরির পিছনে পেট্রোল বোমা আছে। তারা ছোট ছোট আগুনগুলা আমাদের দিকে এখানে ছুড়ে মারে। তো এক পর্যায়ে আমরা এই যে এখানে টেবিলগুলো দেখতেছেন, আমাদের এগুলো লাঞ্চের টেবিল, এগুলো দিয়ে আমরা এখানে প্রোটেক্ট করার জন্য এখানে যথাযথ ব্যবস্থা গ্রহণ করি। শনিবার যে দুটি কারখানায় শ্রমিকদের মধ্যে সংঘর্ষ হয় সেই কারখানার একটি বাংলাদেশি মালিকানাধীন, যেটি ইউরোপ আমেরিকায় রপ্তানির জন্য পোশাক তৈরি করছিল। অন্যটি কোরিয়ান মালিকানাধীন। দুটি কারখানাই কয়েকদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়। রপ্তানি অঞ্চলে এমন ঘটনায় আর্থিক ক্ষতির পাশাপাশি দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। যে ফ্যাক্টরি বন্ধ রাখতে হচ্ছে, এই ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টগুলো পানিতে করছে, নষ্ট করছে, এগুলো শোকাতে হবে। বিভিন্ন দাবি দাবা নিয়ে আজকেও 3-4টা ফ্যাক্টরি নামছে বা অন্যান্য ঝামেলাও আছে। সেক্ষেত্রে আসলে একটা ভাবমূর্তিত্ব ব্যাপার আছেই। তুচ্ছ ঘটনা নিয়ে এত বড় সংঘর্ষকে সন্দেহের চোখে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও। সিইপিজেডে শ্রমিক অসন্তোষে কারো ইন্ধন আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানায় সেনাবাহিনী। দুই গার্মেন্টস কর্তৃপক্ষকেই তাদের ডাকা হয়েছে আমাদের ইপিজেড অফিসে। তাদের সাথে আমাদের পুরো ঘটনার ভেতরের বা পিছনে কারো কোনো ইন্ধন আছে কিনা বা এগুলোর সূত্রপাত কি, এগুলো আমরা আরও ডিটেলসে গিয়ে বিস্তারিত আলাপ আলোচনা করব এবং এগুলোর সমাধান যাতে পরবর্তীতে এসব ঘটনা পুনরায় না হয়, এগুলোর জন্য আমরা এটার সমাধানগুলো বের করব। সরকারি সংস্থা আছে তারা কাজ করছে, এটা নিয়ে দেখা যায় যদি করে দিতে হয় তাহলে তখন সময় মতো আবার দলে জানানো যাবে। মালিক পক্ষ এবং তাদের ফ্লোরে যারা ফ্যাক্টরি চালায় এদেরকে নিয়ে মিটিং করব যাতে এটা আর না বাড়ে, কারণ এখানে কোনো মূল কোনো ইস্যু নাই। সমস্ত তুচ্ছ ঘটনাকে নিয়ে তাদের এই বন্ধ করব। 1983 সালে প্রতিষ্ঠিত দেশের প্রথম ইপিজেডে 501টি শিল্প প্লটে দেশি বিদেশি কারখানায় কাজ করে প্রায় 2 লাখ শ্রমিক, যেখানে বার্ষিক উৎপাদনের পরিমাণ $40 বিলিয়ন। হোসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম।
তীব্র শীতে জবুথবুত জনজীবন, এতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। ঘন কুয়াশায় ব্যাহত হচ্ছে নদীকেন্দ্রিক ব্যবসা বাণিজ্য। এ নিয়ে আরও জানাতে চুয়াডাঙ্গায় আছেন অনিক চক্রবর্তী ও বরগুনা থেকে যুক্ত হয়েছেন জিয়াদ মাহমুদ। প্রথমে চলে যেতে চাই অনিকের কাছে চুয়াডাঙ্গায়। অনিক, আপনার কাছে জানতে চাই আজ চুয়াডাঙ্গায় তাপমাত্রা কত এবং সামনে আরও শীত বাড়ার সম্ভাবনা রয়েছে কিনা, এ নিয়ে আবহাওয়া অফিস কি বলছেন, এবং একই সাথে জানতে চাই ছিন্নমূল মানুষের কি অবস্থা। রাত্রে আজকে চুয়াডাঙ্গায় সকাল 6টায় চুয়াডাঙ্গার আবহাওয়া অফিস তাপমাত্রা রেকর্ড করেছে 10.6 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ গত কয়েকদিনের যে তৃতীয় দফার মৃদু শৈত্যপ্রবাহ, সেই শৈত্যপ্রবাহ কাটিয়ে আজ কয়েক ডিগ্রি তাপমাত্রা বেড়েছে। একটা বিষয় জানিয়ে রাখি যে টানা এই কয়েকদিনের মৃদু শৈত্যপ্রবাহ এছাড়া ঘন কুয়াশা এই শীত বাড়ায় যারা ছিন্নমূল মানুষ আছে তারা চরম আকারে দুর্ভোগে পড়েছে। বিশেষ করে ভোর থেকে একদম সকাল পর্যন্ত, এবং আমি সন্ধ্যার পরে দেখেছি যে যারা ছিন্নমূল মানুষ আছে তারা দুর্ভোগে আসলে বেশি পড়েছে। সকালে এসে আজকে যে চিত্র দেখেছি রাত্রি, সেটি হচ্ছে সড়কের পাশে যারা নিম্ন আয়ের মানুষ আছে, ছিন্নমূল মানুষ আছে, তারা কিন্তু আসলে সড়কের পাশে খড়কুটোর সাথে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। আমার ঠিক পেছনেই যেই জায়গাটি, এই জায়গাটি হচ্ছে শ্রমিকরা ভোর থেকে আসলে কাজের সন্ধানে এসে দাঁড়ায়, এবং এই কাজের সন্ধানে এসে দাঁড়ানোর পরে ঠিক এই জায়গাতেই আসলে তারা অবস্থান করে। কিন্তু আজ কিন্তু পুরোটাই ফাঁকা, এবং এই জায়গাতে যারা শ্রমিকরা তারা কিন্তু আজকে আসেনি। এর মূল কারণ হচ্ছে আজকে শীতের দাপট। শুধু আজই নয়, টানা যে কয়েকদিন, এই কয়েকদিনে আসলে ছিন্নমূল খেটে খাওয়া মানুষের কিন্তু আয়ের যে বড় উৎস সেখানে কিন্তু ভাটা পড়েছে। এছাড়া শীতার্তদের মাঝে যে শীতবস্ত্র, সরকারি যে শীতবস্ত্র কম্বল, সেটি কিন্তু আসলে এখন পর্যন্ত জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে 20,000-এরও অধিক কম্বল আসলে বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসকের সাথে আমার কথা হয়েছিল, তিনি যেমনটি বলছেন যে এরই মধ্যে আবারও শীতবস্ত্রের জন্য চাহিদাপত্র পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে। সেই শীতবস্ত্র আসলে অতি দ্রুত আসলে শীতার্তদের মাঝে বিতরণ করা হবে। পাশাপাশি একটি বিষয় জানিয়ে রাখি যে জেলার যে 4 উপজেলা, সেখানে যে স্বাস্থ্য কমপ্লেক্স বা প্রাইভেট ক্লিনিক আছে, সেখানে প্রতিনিয়ত আসলে শীতজনিত রোগ নিয়ে শিশু এবং বয়স্কদের সংখ্যা প্রতিনিয়তই বৃদ্ধি পাচ্ছে। এছাড়া গতকাল আমি সদর হাসপাতালে খোঁজ নিয়েছি যে শীতজনিত রোগ নিয়ে 3 জন শিশু কিন্তু গতকাল মারা গেছে। তো সব মিলিয়ে কিন্তু এই শীত চুয়াডাঙ্গায় দুর্ভোগ বয়ে এনেছে। যারা ছিন্নমূল মানুষ আছে তারা চরম আকারে কষ্টে আছে। আবহাওয়া অফিস বলছে যে সামনে যে দিনগুলো আসে সেই দিনগুলো কিন্তু আরও ভয়াবহ। শীত বাড়বে, ঘন কুয়াশায় ঢেকে যাবে চুয়াডাঙ্গার চারিপাশ। তো রাত্রি শীত পরিস্থিতি নিয়ে আমার কাছে চুয়াডাঙ্গা থেকে এই ছিল সবশেষ। এবার বরগুনায় যেতে চাই সহকর্মী জিয়াদের কাছে। জিয়াদ, আপনার কাছে জানতে চাই ঘন কুয়াশায় নদী কেন্দ্রিক ব্যবসা বাণিজ্যে কি প্রভাব পড়েছে? রাত্রি কয়েকদিন ধরে যে শীত অনুভূত হচ্ছে, দেখা যাচ্ছে যে উত্তর অঞ্চলে যে সেলসিয়াস স্কেলের সর্বনিম্ন দাগে পর্যন্ত সেখানে থাকছে তাপমাত্রার। বর্তমানে বরগুনায় কিন্তু সে ধরনের মানে তাপমাত্রা একেবারে সর্বনিম্ন স্কেলের নিম্নে না নামলেও কিন্তু এখানে দেখা যাচ্ছে যে 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকছে। তবে একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান যদি 10 ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি হয় তাহলে কিন্তু শীত বেশি অনুভূত হয়। এই কারণে আমরা দেখেছি যে এখানে যে নদী কেন্দ্রিক ব্যবসা বাণিজ্য রয়েছে কিংবা নদী কেন্দ্রিক যাতায়াত ব্যবস্থা রয়েছে, সেই ব্যবস্থায় কিছুটা ব্যাহত হচ্ছে। আমি যেখানে রয়েছে এটি লঞ্চ ঘাট। এখানে এর আগে যখন এই সময়ে কিন্তু লঞ্চ এসে ভিড়ত এবং এখানকার শ্রমিকদের আনাগোনায় কিন্তু মুখর হয়ে উঠতো, তবে এখন সেখানে শুনশান নীরবতা। এর পাশেই রয়েছে ট্রলার ঘাট কিংবা লাইটার জাহাজের ঘাট, সেখানেও কিন্তু তেমন কোনো শ্রমিকের উপস্থিতি আমরা দেখছি না এই মুহূর্তে। তবে একটি বিষয় যে শ্রমিকের কিন্তু কর্মঘণ্টা কমছে কুয়াশা কারণে কিংবা এখানে শীতের কারণে কিন্তু শ্রমিকরা কাজ করার যে সময়, সেই সময় কিন্তু তাদের কিছুটা পিছিয়ে এসেছে। এর ফলে তাদের দৈনিক আয় যে সেই আয়ও কিন্তু কিছুটা কম হচ্ছে বলে শ্রমিকরা আমাদের জানিয়েছেন। এদিকে ঘন কুয়াশার কারণে কিন্তু জেলেদের মাছ শিকার কিছুটা ব্যাহত হচ্ছে। যেহেতু এটি উপকূলীয় জেলা, এখানের অনেক মানুষই কিন্তু জেলে পেশায় জড়িত এবং সেই জেলেরা কিন্তু সমুদ্র কিংবা নদীতে মাছ শিকার ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন আমাদের। অন্যদিকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, এখানকার যারা খেটে খাওয়া মানুষ রয়েছেন কিংবা অন্যান্য যারা দিনমজুর রয়েছেন, অন্যান্য শ্রমিক রয়েছেন, পরিবহন শ্রমিক রয়েছেন, তারা কিন্তু এই সময়ে বিশেষ করে সকালের যে সময়টা, সেই সময় তারা কাজ করতে পারছেন এবং অনেকেই কিন্তু নানা ধরনের শীতজনিত যে রোগ, সেই রোগে আক্রান্ত
হচ্ছেন বলে আমাদের জানিয়েছেন। তবে হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের জানিয়েছেন যে ইতিমধ্যেই 2 জনের মৃত্যু হয়েছে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে এখানে। আর আপনি যেটি বললেন ঘন কুয়াশার কথা, আজকে কুয়াশা কিছুটা কম থাকলেও গত কয়েকদিন ধরে আমরা দেখেছিলাম যে বরগুনায় ঘন কুয়াশার কারণে এখানের যে নদীকেন্দ্রিক ব্যবসা বাণিজ্য বিলম্বিত হওয়ার পাশাপাশি 2টি ফেরিঘাট রয়েছে যেখানে সকাল থেকেই ফেরি চলাচল করে, সেই ফেরি চলাচলেও কিছুটা বিড়ম্বনায় পড়তে হয়েছে। এখানকার যারা যাত্রী রয়েছেন তারাও আমাদের জানিয়েছেন, কিংবা পরিবহন নিয়ে পণ্য অন্যত্র আনা নেওয়া করেন তারাও আমাদের জানিয়েছেন যে সকালের সময়টায় ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল কিছুটা ব্যাহত হয়। অন্যান্য ক্ষেত্রে আমরা দেখেছি যে বরগুনা বাজারে যেসব পণ্য আসে, বিশেষ করে কাঁচামাল, সবজি কিংবা অন্যান্য যে পণ্য আসে, সেই পণ্যবাহী ট্রাকগুলো এখানে আসতে কিন্তু দেরি করছে, কিংবা নদীকেন্দ্রিক যে পথে এখানে পণ্য আনা নেওয়া করা হয় এই সময়টায় যে সময় ধানগুলো এখানে যে আমন ধানের চাষ হয়েছিল সেই ধান অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছে, সেই নদীকেন্দ্রিক ব্যবসা বাণিজ্যেও কিছুটা ভাটা পড়েছে বলে এখানকার ব্যবসায়ীরা এবং শ্রমিকরা আমাদের জানিয়েছেন। তো এই ছিল বরগুনা থেকে আমার কাছে সবশেষ তথ্য। প্রত্যাশা ছিল আন্তর্জাতিক বাণিজ্য মেলায় থাকবে মানসম্মত নানা রকম দেশি বিদেশি পণ্যের উপস্থিতি। সেখানে স্টলগুলোতে নেই তেমন নতুনত্ব, অনেক স্টলে দেখা গেছে ফুটপাতের পণ্যে সয়লাভ, এমনকি দামও রাখা হচ্ছে বেশি। আর স্টলে ক্রেতা সমাগম না থাকলেও খাবারের দোকানগুলোতে উপচে পড়া ভিড়। বাকিটা জানাচ্ছেন তাসফিহা উখরোজ। প্রায় মাঝামাঝি সময়ে এসেও সাপ্তাহিক ছুটি ছাড়া তেমন জমে উঠতে পারছে না আন্তর্জাতিক বাণিজ্য মেলা। পৌষের শীত আর ছুটির দিন হওয়ায় শনিবার কিছুটা বেড়েছে দর্শনার্থী, তাতেও মন ভরছে না দেশ বিদেশের স্টল মালিকদের। এই যেমন মেলায় আসা ক্রেতাদের মধ্যে অনেকেই এসেছেন কেনাকাটার জন্য, আবার কেউ কেউ এসেছেন ঘুরে দেখতে। সব মিলিয়ে মেলায় থাকা হচ্ছে 2 থেকে 3 ঘন্টা। সেক্ষেত্রে খাবারের দোকানগুলোর দিকেই ঝোঁক বেশি দর্শনার্থীদের। প্রতিদিন লাখ লাখ টাকার বেচাকেনা হচ্ছে খাবারের দোকানগুলোতে। জি, আমি আসলে আসছি কিছুক্ষণ হলো, আমার তো একটা প্ল্যানিং আছে যে 2-3 ঘন্টা ঘুরবো, তো যদি ঘুরি তাহলে তো একটু ক্ষুধা লাগবে, এই জন্য খাবারের হোটেলে আসা। মেলা যারা আসছে আগত দর্শক, এদের চেতে কেনাকাটার চেতে খাবারের দোকানে ভিড়টা বেশি হচ্ছে, কারণ আমাদের এখানে দিচ্ছে আকর্ষণীয় সব সুস্বাদু খাবার। আমাদের এখানে প্রতিদিন 5-7 লাখ টাকা, এভারেজ 5-7 লাখ টাকা মেবি থাকে। এদিকে প্রতিবারের মতো এবারও মেলায় পণ্যের নতুনত্ব নিয়ে ক্রেতাদের অভিযোগ, বেশিরভাগ পণ্য যেমন গতানুগতিক সব বাজারেও যেমন পাওয়া যায় সেই পণ্য এখানেও মিলছে, তবে দাম তুলনামূলক বেশি। এ ব্যাপারে বিক্রেতারা বলছেন ক্রেতাদের এই অভিযোগ পুরোপুরি সত্য নয়। এখানে যে নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে এগুলো আসলে সচরাচর আমরা বাইরেও দেখছি, বাট বাইরের থেকে এখানে কিন্তু দাম অনেক বেশি তুলনামূলক। তারপরেও আসলে মেলা মানে একটা উৎসবমুখর পরিবেশ, যে কারণে আমরা সবাই আসছি। ক্রেতাদের সম্পূর্ণ অভিযোগটা আসলে আমি সত্য বলবো না, ঠিক আছে, আংশিক কিছুটা সত্য, যেমন কিছু জায়গায় আছে, তবে সবগুলো দোকানগুলোতে এবারের বাণিজ্য মেলা জমজমাট হয়েছে এবং এইবারের বাণিজ্য মেলার প্রোডাক্টগুলো সবসময় আমরা মনে করি খুব বেস্ট একটা প্রোডাক্ট এখানে আছে। মেলায় বিদেশি পণ্যের প্রতি ক্রেতাদের ঝোঁক একটু বেশি। তারা বলছেন সারা বছর এসব পণ্য বাজারে তেমন একটা পাওয়া যায় না। এখানে যে পণ্য বা এখানে যে সামগ্রী আছে সবই বিদেশি পণ্য, এগুলো আমাদের স্থানীয় সাধারণত আমাদের ঢাকার সব অন্যান্য মার্কেটে অ্যাভেলেবেল না, এটা একমাত্র বাণিজ্য মেলায় পাওয়া সম্ভব। 1 মাসের এ মেলায় যত দিন যাচ্ছে দেশি বিদেশি পণ্য ঘিরে ক্রেতা সমাগম বাড়ছেই। আর বেচাকেনার বিষয়ে বিক্রেতারা বলছেন সময় যত যাবে বিক্রি তত বৃদ্ধির আশা তাদের। তাজফিহা উখরোজ, এখন, ঢাকা। আধুনিক কৃষি ব্যবস্থায় বদলে যাচ্ছে রংপুর ও বগুড়ার কৃষকের ভাগ্য। উন্নত কৃষি যন্ত্রাংশ, বীজ ও প্রশিক্ষণে গড়ে উঠেছে ফার্মিং স্মার্ট ভিলেজ। অন্যদিকে পরিবেশ বান্ধব পলিনেট হাউস প্রযুক্তি ব্যবহারে লাভবান হচ্ছেন উত্তরবঙ্গের কৃষকরা। ব্যাংক ও উন্নয়ন সংস্থা বলছে টেকসই কৃষির জন্য অর্থায়ন অব্যাহত থাকবে। সাজিদ আরাফাতের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন রিজওয়ান পাথন। উত্তরের দিগন্তজোড়া ফসলের জমিন, এ অঞ্চলের অর্থনীতির রসদ এই কৃষি জমি। সময়ের সাথে এখানকার কৃষিতে লেগেছে আধুনিকতার ছোঁয়া, বদলে যাচ্ছে চাষাবাদের ধরন। আধুনিক কৃষি ব্যবস্থার রোল মডেল হয়ে উঠেছে রংপুরের গ্রাম নাগদাহ ও ধনতলা। উন্নত চাষাবাদ পদ্ধতি, আধুনিক কৃষি যন্ত্রাংশের হাত ধরে এরই মধ্যে ফার্মিং স্মার্ট ভিলেজ হিসেবে পরিচিতি পেয়েছে গ্রাম দুটি। এখানকার প্রায় 400-র বেশি কৃষক এসব সুবিধা নিয়ে গড়ে তুলছেন কৃষির মডেল ভিলেজ। এরা মাটি পরীক্ষা করার পরে ইনশাল্লাহ এত ভালো হয়েছে, ফসল আমি তমদু লাগাইছে আর কি, নেট হাউস দিয়ে এবং উন্নত জমিতে লাগাইছে আর কি।
মাটিটা যদি না পরীক্ষা করতাম তাহলে আমি জানতাম না যে আসলে এই মাটি পরীক্ষা করা গুণাগুণ কত ভালো আর কি। এখানে একটা কোলেস্টার হয়েছে আলু রাখার জন্য, আমরা আমাদের গ্রামের কিছু কিছু আলু আমরা ওখানে রাখতে পারবো, এটা আমাদের গ্রামের জন্য উপকার। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের অর্থায়নে এই প্রকল্প বাস্তবায়ন করছে সাস্টেনেবল এগ্রিকালচার ফাউন্ডেশন, যাদের সহায়তায় প্রশিক্ষণ প্রদান, উন্নতমানের বীজ সরবরাহ, শস্য বীমা সহ নানা সুবিধা দেয়া হচ্ছে কৃষকদের। এছাড়া প্রাকৃতিক হিমাগারে ফসল সংরক্ষণ, উন্নত চারার নার্সারি তৈরি সহ বিভিন্ন পরামর্শের মাধ্যমে কৃষকদের সময় ও অতিরিক্ত ব্যয় সাশ্রয় করা হচ্ছে। ভার্মি কম্পোস্টের একটা প্ল্যান্ট তৈরি করে দেওয়া হয়েছে, সেখান থেকে ফিমেল উদ্যোক্তা সেখান থেকে ইনকাম শুরু করছে, মানে যে ভার্মি কম্পোস্টটা প্রডিউস হচ্ছে সেটা সে বিক্রি করতে পারছে। একজন উদ্যোক্তা 30,000 থেকে শুরু করে প্রায় 1 লাখ টাকা পর্যন্ত ইনকাম করে। উত্তরের আরেক জেলা বগুড়ায় কৃষিতে যুগান্তকারী ভূমিকা রাখছে পরিবেশ বান্ধব পলি নেট হাউস। সম্ভাবনাময় এই প্রযুক্তি ব্যবহার করে উৎপাদন হচ্ছে বিভিন্ন সবজির চারা। সূর্যের ক্ষতিকর রশ্মি নিয়ন্ত্রণ ও পোকামাকড় রুখে দিয়ে ফুলকপি, ক্যাপসিকাম, ব্রোকলি, মরিচ, টমেটো সহ বিভিন্ন ফসলের চারা বিক্রি করে লাভবান হচ্ছেন চাষিরা। পেটের চারা মাটিতে যখন চারা দেওয়া হয় সেই চারা আমরা প্রচুর কীটনাশক ব্যবহার করতে হয়, আর এই কোকোপিটের চারা আমরা কীটনাশক ব্যবহার করা লাগে না। রোগ যেমন সমস্যা, তারপরে আমাদের ভাইরাস ধরে, ছত্রাকনাশক বেশি বেশি, আর পলি হাউসে করলে অতটা খরচ লাগে না, ওখানে আমাদের ভাইরাসও কম। কৃষির টেকসই উন্নয়ন, সুষ্ঠু বিপণন ব্যবস্থা ও ভবিষ্যতে খাদ্য চাহিদার কথা বিবেচনা করে পলি নেট হাউসের আধিক্য বাড়াতে পরামর্শ সহ সহায়তা দিচ্ছে উন্নয়ন সংস্থাগুলো। জমিতে রাতে বৃষ্টি আসলেও নষ্ট হয়ে যাবে, বাতাস আসলেও নষ্ট হয়ে যাবে, এই কীটপতঙ্গ অনায়াসে এটা আক্রমণ করতে পারে। কিন্তু পলিনেট হাউসে ঝড়ের কবল থেকে রক্ষা পাবে, বৃষ্টির কবল থেকে রক্ষা পাবে, কুয়াশার কবল থেকে রক্ষা পাবে, কীটপতঙ্গের কবল থেকেও রক্ষা পাবে। কৃষি অর্থনীতিবিদরা বলছেন, জলবায়ু সহনশীল কৃষির গুরুত্ব বাড়ানোর পাশাপাশি বাজার ব্যবস্থাকে কৃষি বান্ধব করা জরুরি। আপনারা দেখতে পারেন যে প্রচুর পরিমাণে চারা উৎপাদন করা হয় এবং এই চারাগুলো শুধু তারা নিজেদের জন্যই ব্যবহার করে না, এগুলো বাণিজ্যিকভাবে বাজারে বিক্রি করে এবং তাতে করে তারা যথেষ্ট লাভবান হচ্ছে। কাজে এই যে উদ্যোগটা, এটা শুধু নর্থ বেঙ্গলের কিছু কিছু এলাকায় না, এটা যদি আমরা সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে পারি এবং এই ব্যাপারে যেমনিভাবে সরকার ঠিক তেমনিভাবে বেসরকারি সংস্থাগুলোকে এগিয়ে আসা হবে। এদিকে কৃষিতে নতুন স্বপ্ন বাস্তবায়ন ও আধুনিকায়নে অর্থায়নের পাশাপাশি বিভিন্ন কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতি প্রকল্প পরিচালনাকারী সংস্থাগুলোর। কৃষক নিজে যতটা বেশি বেনিফিট পায় ওরকম কাজ করতে। সো এই সবগুলো 4টা অ্যাসপেক্টের মধ্যে যেটা দেখা যাচ্ছে যে আমরা অনেক পার্টনারের সাথে কাজ করছি। বাংলাদেশের বিভিন্ন এলাকায় সারা দেশব্যাপী আমরা কাজ করার চেষ্টা করেছি। জাতের বীজ ব্যবহার করে ভালো ফলন কি করে আসে, কি পেস্টিসাইডস কি ধরনের এখানে ন্যাচারাল পেস্টিসাইড ইউজ করা যায়, ফার্টিলাইজার, ভার্মি কম্পোস্ট, এই সব বিষয়ে আমরা তাদেরকে সাহায্য করছি। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা করে বিভিন্ন ফসল উৎপাদনে কৃষকরা ঝুঁকছেন আধুনিক প্রযুক্তির দিকে, যার অন্যতম একটি উদাহরণ এসব পলিনেট হাউস। এর মাধ্যমে তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করে বিভিন্ন ফল, ফসল ও সবজির আগাম চারা উৎপাদন সম্ভব। সাজিদ আরাফাত, এখন শাহজাহানপুর, বগুড়া। কৃষিসহ নানা কাজে ব্যবহৃত মেশিনের যন্ত্রাংশ তৈরি হচ্ছে সাতক্ষীরার ছোট ছোট কারখানায়। এতে আমদানি নির্ভরতা কমার পাশাপাশি সৃষ্টি হয়েছে নতুন কর্মসংস্থান। সম্ভাবনাময় এই শিল্পের বিকাশে সরকারি সহায়তার দাবি উদ্যোক্তাদের। বাকিটা জানাচ্ছেন আহসান রাজীব। সাতক্ষীরা শহরের নিউ মার্কেট মোড় এলাকায় গড়ে ওঠা এসব কারখানায় সকাল থেকে ব্যস্ত কারিগর ও শ্রমিকরা। কেউ ঝালাই করছেন, আবার কেউ মেশিনের ছাঁচে মেলাতে লেদ মেশিনে তৈরি করছেন বিভিন্ন যন্ত্রাংশ, বেশিরভাগই কৃষিকাজের যন্ত্রের জন্য। শ্যামনগর উপজেলার কৃষক ফোরকান আলী ধান ঝাড়া মেশিন কিনতে সাতক্ষীরা এসেছেন। স্থানীয় কারিগরদের প্রস্তুত করা মেশিন যাচাই বাছাই করে নিয়ে যাবেন। যেখানে এক যুগ আগেও এসব ছোট মেশিন কিনতে কয়েকদিনের প্রস্তুতি নিয়ে যেতে হতো খুলনা বা যশোরে, পরিবহনে হতো বাড়তি ব্যয়, সেখানে এখন কমেছে যাতায়াতের দূরত্ব, সহজ হয়েছে কেনাকাটা। আমি একটা ধান ঝাড়া মেশিন সাতক্ষীরা থেকে কিনছি, 8 থেকে 9,000 টাকা দাম। আমার পায়েও চালানো যাবে, মেশিন দিয়েও চালানো যাবে। কৃষিযন্ত্র ছাড়াও সাতক্ষীরার এসব কারখানায় তৈরি হচ্ছে শ্যালো ইঞ্জিন, বাস,
ট্রাক, মোটরসাইকেল সহ বিভিন্ন ছোট বড় মেশিনের খুচরা যন্ত্রাংশ। এতে স্বল্প দামে পণ্য কিনতে পারছেন ক্রেতারা। আশপাশের জেলা থেকেও এখান থেকে মেশিনারিজ পণ্য কিনে নিয়ে যান ব্যবসায়ীরা। সাতক্ষীরা মেশিন পাওয়া যাচ্ছে, এখন ওই মেশিন কিনেছি, কিনে গরু ছাগল বিজলি কাটতে খুব সুবিধা হচ্ছে। মেশিন হওয়ার পরতে আমাদের বিরাট সুবিধা। ধান ঝাড়া মেশিন, ধান ঝাড়তে কোনো সমস্যা না। মোটর সেট করে আমরা অল্প সময়ের ভিতরে ধান ঝাড়তে পারি। আগে যেগুলো বিদেশ থেকে আমদানি করতে হতো তার অধিকাংশ যন্ত্রাংশই এখন তৈরি হচ্ছে এসব কারখানায়। ভারত, চীনের পণ্যের তুলনায় দেশে তৈরি পণ্যের মান ভালো, এমনকি দামেও স্বস্তি। ফলে ক্রমেই বাড়ছে চাহিদা। তবে এই খাতে ব্যাংক ঋণ পেতে সরকারি পৃষ্ঠপোষকতার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। ধান ঝাড়া মেশিনগুলো আপনার বেশি কয়রা যায়, শ্যামনগর যায়, কালীগঞ্জ যায়। স্যালোপাস, মাহিন্দ্রা গাড়ি, যাবতীয় মোটরসাইকেলের কাজ করা হয় এখানে। তো আমাদের লোকাল প্রযুক্তিতে আমরা তৈরি করছি, এই জন্য এগুলার মেনটেন্যান্স কিন্তু খুবই সহজ এবং মানুষ কিন্তু ইচ্ছা মতো এগুলো মেরামত করতে পারে। আমাদের মজুরি আসে 4 থেকে 500 টাকা, আর সিজনের সময় একটু বাড়ে। এই শিল্পকে এগিয়ে নিতে নতুন কারিগর তৈরিতে প্রশিক্ষণের ব্যবস্থা সহ ঋণ সহায়তার কথা জানালেন জেলা বিসিকের এই কর্মকর্তা। সাতক্ষীরা বিসিক আসলে এই যে উদ্যোক্তা তাদেরকে আর্থিকভাবে সহযোগিতা কিংবা অন্য কোনো ভাবে তাদেরকে সহযোগিতা করতে প্রস্তুত আছে। আর এটা দেখাচ্ছে তারা ইঞ্জিনিয়ার না হয়ে যে এই ধরনের একটা উদ্যোগ নিয়েছে, এটা খুবই প্রশংসনীয়। সাতক্ষীরার 40টি কারখানায় বছরে প্রায় 10 কোটি টাকার যন্ত্রাংশ তৈরি করা হয়। এখানে কর্মসংস্থান হয়েছে 5 শতাধিক মানুষের। আহসান রাজীব, এখন সাতক্ষীরা। খাদ্যশস্যে উদ্বৃত্ত উত্তরের জেলা নওগাঁ পরিচিত বিভিন্ন শস্য ও সবজি চাষের জন্য, কিন্তু বর্তমানে জেলায় চাষ করা হচ্ছে বিভিন্ন ফলের। নতুন উদ্যোক্তা তৈরির পাশাপাশি বাড়ছে কর্মসংস্থান। কৃষি অফিসের পরামর্শে স্থানীয়ভাবে বিভিন্ন ফলের চাষাবাদ করে লাভবান হচ্ছেন কৃষক ও উদ্যোক্তারা। বিস্তারিত জানাচ্ছেন আব্বাস আলী। নওগাঁর বদলগাছি উপজেলার গন্ধবপুর গ্রামের প্রবাসী মামুনুল রশিদ দেশেই নতুন কিছু শুরুর আগ্রহেই মাল্টা চাষের উদ্যোগ নেন। গত 4 বছর আগে বাড়ির পাশে 7 বিঘা জমি ইজারা নিয়ে বাড়ি 1, 2 এবং ভিয়েতনাম জাতের মাল্টার বাগান গড়ে তোলেন। চারা রোপণ থেকে শুরু করে পরিচর্যা, সার ও কীটনাশক সহ সব মিলিয়ে গাছে ফল আসা পর্যন্ত 2 বছরে খরচ হয় প্রায় 7 লাখ টাকা। গাছ বড় হওয়া 3য় বছর থেকে পুরোদমে ফল সংগ্রহ করেন অন্তত 7 লাখ টাকার। এছাড়া চলতি বছরে ফল সংগ্রহ করেছেন অন্তত 3.5 লাখ টাকার। বর্তমানে যেটা ফল আমি কাটতেছি, বাজারজাত করতেছি, এখানে ফল বিক্রি হয়েছে মোট 3.5 লক্ষ টাকা, আর কিছু ফল আসছে। এবং এই ফলটা চাষ করতেছি, আমদানি করতেছি বাইরে ফলের উপরে, যে আমাদের দেশে ফল আবাদ করে দেশের মানুষ যেন খেতে পারে। বাগানে কর্মসংস্থান হয়েছে 6 জন শ্রমিকের, যারা দৈনিক মজুরি পায় 500 থেকে 600 টাকা। বাগান থেকে প্রতি কেজি মালটা বিক্রি হচ্ছে 60 থেকে 65 টাকা এবং কমলা 80 থেকে 90 টাকায়। কৃষি কাজ বাদ দিয়ে আমরা গত 4 বছর থেকে এখানে মালটা বাগানে 5 থেকে 6 জন কাজ করতেছি। দিন হাজিরা পাই আমরা 600 থেকে 500 থেকে 600। এই মালটা লোকালভাবে যেগুলো চাষ করা হয় এগুলা মালটার আসলে দাম কম, 80 থেকে 100 টাকা কেজি। আর যেগুলা বাজারে কিনা হয় এগুলা 300 থেকে 350 টাকা কেজি। নওগাঁর আরেক তরুণ উদ্যোক্তা আব্দুর রৌফ, তিনি 1 বিঘা জমিতে মালচিং পদ্ধতিতে চাষ করেছেন 12 মাসি তরমুজ। 2.5 মাসের এ ফসলে খরচ পড়েছে অন্তত 30 থেকে 32 হাজার টাকা, যেখানে সমস্ত খরচ বাদে তার লাভ থাকবে অন্তত লক্ষাধিক টাকা। 25 শতক জমি মোটামুটি 1000 পিস গাছ লাগানো আছে। তো পার গাছে আমি 4 কেজিকে ফল যদি পাই, এক্ষুনি বাজার আমার 40 টাকা কেজি। তো সেই হিসাবে মোটামুটি আমার 1.5 লক্ষ টাকা বেচা কিনা হবে। এলাকায় যত উন্নত জাতের ফল ফলাদি চাষাবাদ উনি প্রথমে শুরু করেন, ওনাকে দেখে আমরা উদ্বুদ্ধ হচ্ছি। ফল চাষ লাভজনক হওয়ায় কৃষকদের মাঝে বাড়ছে আগ্রহ। নওগাঁয় প্রতি বছরই কৃষকেরা গড়ে তুলছেন নতুন ফলের বাগান। কিছুটা কমেছে বিদেশি ফলের আমদানি নির্ভরতা। কৃষি কর্মকর্তারা জানান, মাঠ পর্যায়ে কৃষকদের সার্বিক পরামর্শ ও নির্দেশনা দেওয়া হয়। তরমুজ করার একটি অন্যতম সুবিধা হচ্ছে, প্রথমে বলবো যেটা কৃষকের দৃষ্টিকোণ থেকে দাম প্রাপ্তি। সিজনাল তরমুজের চেয়ে অসময় তরমুজের দাম তুলনামূলক তারা বেশি পায়। আর এর পাশাপাশি দেখা গেল এই উৎপাদন যে খরচটা, তরমুজের উৎপাদন খরচ খুব বেশি না, মানে কৃষকের সাধ্যের মধ্যে। চলতি মৌসুমে প্রায় 500 মেট্রিক টন তরমুজ উৎপাদনে আমাদের একটি লক্ষ্যমাত্রা রয়েছে। এই বরেন্দ্র এবং উচ্চ বরেন্দ্র ভূমির মাটি কিছুটা অম্লীয় স্বভাবের, যার প্রেক্ষিতে এই অঞ্চলে কমলা, মাল্টা সহ
বিভিন্ন সাইট্রাস ফ্রুটের সম্প্রসারণ ঘটছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাঠ পর্যায়ের কর্মকর্তাবৃন্দু এই বরেন্দ্র এলাকায় এ সকল ফল বাগান এবং উদ্যোক্তাদের প্রয়োজনীয় কারিগরি সহযোগিতা দিয়ে আসছে। কৃষি বিভাগের তথ্য মতে জেলায় ফলের আবাদ হয়েছে মোট ৩৪৮ হেক্টর জমিতে, যা থেকে বছরে অন্তত ২১,৬৬,৭৫,০০০ টাকার ফল উৎপাদন হয়। এখন নওগাঁ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। এখন পর্যন্ত বাংলাদেশের ৫৫,০০০ মেশিন রিডেবল পাসপোর্ট সৌদি আরবে এসে পৌঁছেছে। এতে খুশি প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা। নতুন পাসপোর্টের কারণে একদিকে কাটছে আকামা জটিলতা, অন্যদিকে কমছে ভোগান্তি। সৌদি আরব থেকে জাহাঙ্গীর আলম হৃদয়ের তথ্য ছবিতে বিস্তারিত। সৌদি আরবে ৩৩ লাখ প্রবাসী বাংলাদেশির বসবাস। মেশিন রিডেবল পাসপোর্টের জটিলতায় আকামা করতে পারছেন না অনেক প্রবাসী। ফলে বাংলাদেশে টাকা পাঠাতে তাদের ঝুঁকতে হচ্ছে হুন্ডির পথে। ধীরে ধীরে সেই অচলাবস্থা কাটছে এখন। শুক্র ও শনিবার ছাড়া সপ্তাহের বাকি দিনগুলোতে রিয়াদ বাংলাদেশ দূতাবাসের অফিস থেকে পাসপোর্ট সংক্রান্ত সেবা দেওয়া হচ্ছে। এরই মধ্যে ৫৫,০০০ পাসপোর্ট সৌদিতে পৌঁছানো হয়েছে। পাসপোর্ট হাতে পেয়ে অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়েছেন প্রবাসীরা। আমি বাংলাদেশের প্রধান উপদেষ্টার তথা উপদেষ্টা মণ্ডলী, বাকি যারা আসলে এই পাসপোর্টের কার্যক্রমের বিষয়ে তারা নজর দিয়েছেন, তাদেরকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আমার পাসপোর্টটা ৬ মাস পর পাইছি, তবে আরও দ্রুত হইলে অনেক ভালো হতো। আমি অনেক প্রবলেমের মধ্যে পড়ছি পাসপোর্টের জন্য, আমার আকামা এক্সপায়ার হয়ে গেছে। মধ্যপ্রাচ্যের দেশগুলোর জন্য ১,৮৫,০০০ এমআরপি ছাপানো হয়েছে। প্রতিদিন বাংলাদেশ থেকে সেই সব দেশে নতুন পাসপোর্ট যাচ্ছে বলে জানান এই কর্মকর্তা। দূতাবাস থেকে এবং আমাদের প্রবাসী সেবা কেন্দ্রগুলো অফিসগুলোতে পাসপোর্ট আসা মাত্রই আমরা গ্রাহককে মেসেজ পৌঁছে দিচ্ছি, যাতে করে তারা কম সময়ে পাসপোর্ট এসে নিয়ে যেতে পারেন। এবং এটাও আশ্বস্ত করছি প্রতিদিনই বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে পাসপোর্ট আসছে। মেশিন রিডেবল পাসপোর্টের জটিলতায় আকামা বা ওয়ার্ক পারমিট নিয়ে অনেকেই ঝামেলায় পড়েন। এতে জরিমানার মুখে পড়েন বহু প্রবাসী। তাদের বক্তব্য, আরও দ্রুত সময়ের মধ্যে পাসপোর্ট হাতে পেলে উপকার হতো। এখন সৌদি আরব। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে সক্রিয় ৬টি দাবানলের মধ্যে ২টির আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে নতুন করে আরও ৩টি এলাকায় দাবানল ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে রাজ্যের ফরেস্ট্রি অ্যান্ড ফায়ার প্রোটেকশন ডিপার্টমেন্ট। সিএনএন জানায়, আর্চার ও লিডিয়া অঞ্চলের দাবানল নিয়ন্ত্রণে এলেও সানসেট, উডলে ও অলিভাসের মতো এলাকায় নতুন করে ছড়িয়ে পড়তে পারে দাবানল। এছাড়া প্যালিসেডস ও ইটনের প্রায় ৯০% এলাকা এখনও দাবানলের দখলে। কেনেথ হার্স্ট, প্যালিসেডস ও ইটন মিলিয়ে দাবানল ছড়িয়েছে ৩৮,২৭৬ এককেরও বেশি অঞ্চলে। ৭ জানুয়ারি থেকে শুরু হওয়া ক্যালিফোর্নিয়ার ইতিহাসের সবচেয়ে মারাত্মক এই দাবানলে এখন পর্যন্ত ১১ জনের প্রাণহানি হয়েছে, নিখোঁজ অন্তত ১৩ জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্টের তথ্য বলছে, আগুনে পুড়ে ছাই হয়েছে ১২,০০০-এরও বেশি ঘরবাড়ি ও অন্যান্য অবকাঠামো। আগামী বুধবার পর্যন্ত বাতাসের তীব্রতা অপরিবর্তিত থাকতে পারে বলে আশঙ্কা করছে যুক্তরাষ্ট্রের আবহাওয়া বিভাগ। লস অ্যাঞ্জেলেসের ইতিহাসের সবচেয়ে ধ্বংসাত্মক দাবানলের সূত্রপাত খুঁজতে উঠে পড়ে লেগেছে সবাই। তবে পরিবেশ বিজ্ঞানীদের অনেকেই জলবায়ু পরিবর্তনকে দায়ী করছেন। একই সুরে শহরের গভর্নর বলছে, ক্যালিফোর্নিয়ার এখন দাবানলের নির্দিষ্ট কোনো মৌসুম নেই। পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি ও খরার জন্য ভয়াবহ দাবানলের ঘটনা বারবার ঘটছে বলে জানান বিশেষজ্ঞরা। তবে প্রতিটি ক্ষেত্রে মনুষ্য সৃষ্ট কারণগুলোকে সামনে আনছেন সবাই। বিস্তারিত তানভীর জনের প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ফায়ার প্রোটেকশন অ্যাসোসিয়েশনের তথ্য মতে, দেশটিতে দাবানলের সূত্রপাতের বড় একটি কারণ হল বজ্রপাত। এছাড়া ইচ্ছাকৃতভাবে আগুন দেয়া এবং বৈদ্যুতিক লাইনের স্ফুলঙ্গিতেও দাবানলের সূত্রপাত হয়ে থাকে। এগুলোর বাইরে অনেক সময় আবর্জনা পোড়ানো ও আতশবাজি ফোটানো থেকেও দাবানলের আগুন ছড়িয়ে পড়ে। এসব ঘটনায় যুক্তরাষ্ট্রে দাবানলের সূত্রপাতের উদাহরণও আছে। তবে লস অ্যাঞ্জেলেস শহরের আগুনের ক্ষেত্রে তেমন কিছু হয়নি বলে মনে করছেন তদন্ত কর্মকর্তারা। ক্যালিফোর্নিয়ার গভর্নর জানান,
অঙ্গরাজ্যটিতে দাবানলের নির্দিষ্ট কোনো মৌসুম নেই। সম্প্রতি সারা বছর ধরেই সক্রিয় আছে বিভিন্ন পয়েন্টের দাবানল। বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বজুড়ে প্রতি বছর ঘন ঘন ঘটছে দাবানলের ঘটনা, যা দিন দিন আরও ভয়াবহ রূপ ধারণ করছে। 2024 সালের বৈশ্বিক তাপমাত্রা 1.5 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। মার্কিন পরিবেশ সুরক্ষা সংস্থার প্রতিবেদন অনুসারে দাবানলের পুনরাবৃত্তি ও আগুনের মৌসুমকে দীর্ঘায়িত করতে বড় ভূমিকা রাখছে জলবায়ু পরিবর্তন। We're still learning about these fires, but in general, what we know is that climate change does increase the risk and severity of fires. For example, climate change can increase fuel for fires, the amount of dry vegetation that can catch on fire. দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কয়েক মাস ধরে উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়নি। যুক্তরাষ্ট্রের খরা মনিটরের তথ্য বলছে, বর্তমানে ক্যালিফোর্নিয়ার মাত্র 39% অঞ্চল সম্পূর্ণ খরামুক্ত, অথচ কয়েক দশক আগেও তা ছিল প্রায় 97%। এছাড়া লস অ্যাঞ্জেলেসের অনেক অবকাঠামোতে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থও আছে। পাশাপাশি সান্তা আনা উপকূলের গরম হাওয়া শহরের দিকে প্রবাহিত হচ্ছে, যা পরিবেশকে করছে উত্তপ্ত। এতে সামান্য স্ফুলঙ্গিতেই দাবানলের সৃষ্টি হচ্ছে। One of the really dangerous effects of the Santa Ana winds is this drying effect, and it dries the vegetation out. The vegetation becomes the most dry at any point during the year during a Santa Ana wind event. দাবানলে বিস্তীর্ণ অঞ্চল পুড়ে নষ্ট হচ্ছে বন্যপ্রাণীর আবাসস্থল। কিছু প্রজাতির প্রাণী দ্রুত পালিয়ে যেতে পারলেও বেশিরভাগ প্রাণীকেই মরতে হয় আগুনে পুড়ে। যুক্তরাষ্ট্রের সবচেয়ে জীববৈচিত্র্যপূর্ণ অঞ্চল ক্যালিফোর্নিয়া। 2020 ও 21 সালের দাবানলে ক্যালিফোর্নিয়ায় গ্রাস হয়েছে 42 লাখ একর অঞ্চল। এ সময় দাবানলে মারা গেছে ও বাস্তুচ্যুত হয়েছে 300 কোটিরও বেশি প্রাণী। জাতিসংঘের পরিবেশ কর্মসূচির প্রতিবেদন বলছে, জলবায়ু পরিবর্তনে দাবানলের পরিস্থিতি আরও অবনতি হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, পরিবেশগত বিপর্যয়ে মানুষের প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাব আছে। তানভীর চানি, এখন বিশ্ব। এবারে খেলার খবর। আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করতে পারবে না সাকিব আল হাসান। চেন্নাইয়ে বোলিং পরীক্ষায়ও ব্যর্থ হলেন তিনি, যার ফলে সাকিবের উপর ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ডের বোলিং করার নিষেধাজ্ঞা বহাল রয়েছে। চেন্নাইয়ে বোলিং টেস্টের রিপোর্টের বিষয়ে পূর্ণাঙ্গ রিপোর্ট পেয়েই তার ব্যাপারে এমন সিদ্ধান্ত নিল বোর্ড। বিস্তারিত ফারহান ইসানের প্রতিবেদনে। ঠিক যেন নক্ষত্রের পতন, আন্তর্জাতিক ক্রিকেটে 17 বছর ধরে রাজত্ব করা বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান পড়লেন নিষেধাজ্ঞার খড়গে। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দল জমা দেওয়ার আগে সময় ছিল মাত্র একদিন। ঠিক একদিন আগেই দুঃসংবাদ পেল ভক্তরা। কার্যত চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যাটার হিসেবে সাকিবের থাকার সম্ভাবনা ক্ষীণ। কেবল বোলিং নিয়ে নিষেধাজ্ঞা নয়, বিগত সরকারের আমলের গায়ে রাজনৈতিক তকমা সাটানো সাকিবের দেশে ফেরা নিয়েও আছে সংশয়। গভর্নমেন্টের ক্লিয়ারেন্সের ব্যাপারটা আমি 100% শিওর না, বাট হয়তো প্রেসিডেন্টের সাথে আলাপ হতে পারে, বাট যদি হয়ে থাকে দ্যাটস গুড। সিলেক্টরদের ভাববার বিষয়, তারা এটা দেখবেন। এই ব্যাপারে তাদের যদি কোনো প্রশ্ন থাকে তারা বোর্ডের সাথে আলোচনা করতে পারেন, বাট এটা মূলত সিলেক্টরদের বিষয় হবে এবং তারাই এই সিদ্ধান্তটা নেবেন। গেল সেপ্টেম্বরে ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলার সময় সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন আম্পায়াররা। স্যারের হয়ে কাউন্টি খেলার 2 মাস পর তার বোলিং অ্যাকশন সন্দেহজনক হিসেবে রিপোর্ট হয়। ইংল্যান্ডের লাভবারো বিশ্ববিদ্যালয়ের ল্যাবে অ্যাকশনের প্রথম পরীক্ষায় অংশ নেন সাকিব। তাতে উতরাতে ব্যর্থ তিনি, যার ফলে সাকিব আল হাসানের উপর ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের অধীন প্রতিযোগিতায় বোলিং করার নিষেধাজ্ঞা বহাল থাকে। 21 ডিসেম্বর চেন্নাইতে আরেক দফা পরীক্ষা দেন সাকিব। চেন্নাই শ্রী রামচন্দ্র সেন্টার ফর সায়েন্সে দেওয়া পরীক্ষায়ও উত্তীর্ণ হতে পারেননি তিনি। পূর্ণাঙ্গ রিপোর্টে যাচাই বাছাই করেই সাকিবের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানায় বোর্ড। যে আবার হয়তো 1 মাস পরে আবার সে পরীক্ষা দেবে না, 1 বছর কোনো টেস্ট স্টার্ট দিতে পারবে না সে। হি ইজ ব্যান ফর নেক্সট 1 ইয়ার। 2 বার যদি আপনি ফেল করেন, ইউ আর ব্যান ফর 1 ইয়ার। ক্রিকেট বোর্ড মনে করে যে তাকে ব্যাটার হিসেবে খেলাবে, সেটা একটা কথা, বাট এখন ব্যাটিং হিসেবে আমার মনে হয় সে খেলায় নাই, কাজেই অন্য প্লেয়াররা ভালো খেলছে। তো আমাদের তো সামনের দিকে তাকাইতে হবে। বোলিংয়ের অনুমতি পেতে সাকিবকে পাশ করতে হবে পরবর্তী পরীক্ষায়। সেই পরীক্ষা তিনি চাইলে আরও দিতে পারবেন। তবে একবার নিষেধাজ্ঞা মুক্ত হয়ে বোলিংয়ে ফেরার পর যদি আবার প্রশ্নবিদ্ধ হন, তবে পরবর্তী 1 বছর নিষিদ্ধ থাকবেন তিনি। ভক্তদের জন্য দুঃসংবাদ হয়ে এলো সাকিবের এই নিষেধাজ্ঞা। এক অর্থে আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের শেষ দেখে ফেলল ক্রিকেট বিশ্ব। ফারহান ইসান, এখন, ঢাকা। আজ চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এর আগে 12 জানুয়ারির মধ্যে দলের
ক্রিকেটারদের নাম জমা দেওয়ার সময়সীমা বেঁধে দিয়েছিল আইসিসি। এর আগে শুক্রবার রাতে হঠাৎ করে তামিমের অবসরে পরিষ্কার হয়ে যায় চ্যাম্পিয়ন্স ট্রফির দলে থাকছে না দেশের এই ওপেনার। অন্যদিকে বোলিং অ্যাকশন পরীক্ষায় পাশ না করায় আন্তর্জাতিক ক্রিকেটে বোলিংয়ে নিষিদ্ধ হয়েছেন অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব। বিবিসি জানিয়েছে, বোলিংয়ে নিষেধাজ্ঞা পাওয়ায় শুধু ব্যাটিংয়ের জন্যই এত বড় আসরে সাকিব আল হাসানকে দলে নেওয়া অনেকটাই অনিশ্চিত। শেষ করছি এখন সকাল, তবে তার আগে শিরোনামগুলো আরও একবার। নোয়াখালীতে মধ্যরাতের আগুনে 2 মার্কেটের অর্ধশত দোকান পুড়ে ছাই। ফায়ার সার্ভিসের প্রায় 3 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে। আমার পুরো লাইফ শেষ, আমি পুরো ধ্বংস হয়ে গেছি। হগাটসের উত্তর পাশে যে পেন্টিংয়ের দোকানটা আছে ওই জন্য থেকে আগুনটা লাগছিল। আমরা প্রায় 8টা ইউনিট নিয়ে আমরা এখানে কাজ করছি। 11:35 আমরা সংবাদ পাই, 12:30 আমরা আগুনটাকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। পূর্ব পরিকল্পিতভাবে চট্টগ্রাম ইপিজেডে অস্থিরতা সৃষ্টির অভিযোগ। বিদেশি ক্রেতা গোষ্ঠীর কাছে ভাবমূর্তি ক্ষুণ্ণের শঙ্কা ব্যবসায়ীদের। বিভিন্ন দাবি দাবা নিয়ে আজকেও 3-4টা ফ্যাক্টরি নামছে, অন্যান্য ঝামেলাও আছে, ভাবমূর্তির তো ব্যাপার আছে। আধুনিক কৃষি ব্যবস্থায় বদলে যাচ্ছে রংপুর বগুড়ার কৃষকের ভাগ্য। টেকসই কৃষির জন্য অর্থায়ন অব্যাহত রাখার দাবি। আমরা সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে পারি এবং এই ব্যাপারে যেমনিভাবে সরকার ঠিক তেমনিভাবে বেসরকারি সংস্থাগুলোকে এগিয়ে আসছে। এবং লস অ্যাঞ্জেলেসে 6টি দাবানলের মধ্যে আর্চার ও লিডিয়া অঞ্চলের আগুন নিয়ন্ত্রণে, নতুন করে আরও 3 এলাকায় ছড়িয়ে পড়ার শঙ্কা। এই ছিল এখন সকালের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।